প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন এই দুর্যোগে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মাসুম মিল্লাত মজুমদার, সহকারী অধ্যাপক, কুমিল্লা বিশ্ব সরকারি কলেজ, কুমিল্লা। আজকে তোমাদের পড়াবো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, সম্মান চতুর্থ বর্ষের একটি কোর্স আধুনিক রাষ্ট্রবিজ্ঞান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করছো। এই দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মহতী উদ্যোগকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। ম্যাকিয়াভেলি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের কিছু ধারণা আছে। ফার্স্ট ইয়ারে তোমরা ম্যাকিয়াভেলি পাশ্চাত্য রাষ্ট্রনীতি পড়েছ। নিকোলো ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। ম্যাকিয়াভেলিকে আলোচনা ছাড়া আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সম্ভব নয়। ম্যাকিয়াভেলিকে বলা হয় রেনেসাঁর সন্তান, কারণ নবজাগরণের প্রেক্ষাপটে ম্যাকিয়াভেলির জন্ম এবং ম্যাকিয়াভেলির রচনার মাধ্যমে এই আধুনিক যুগের সূচনা। নিকোলো ম্যাকিয়াভেলি প্লেটো অ্যারিস্টটলের মতো রাষ্ট্র দার্শনিক ছিলেন না হয়তো, কিন্তু তার রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক যুগের যে রাজনৈতিক সরকার ম্যাকিয়াভেলির প্রভাব ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা বা আধুনিক যুগের রাষ্ট্রনায়করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যাকিয়াভেলিকে অস্বীকার নয়, বরং ম্যাকিয়াভেলিকে আশ্রয় নিয়েই আজকের রাজনীতি পরিচালিত হচ্ছে। নিকোলো ম্যাকিয়াভেলির জন্ম 1469 সালে। ম্যাকিয়াভেলি, আমরা ম্যাকিয়াভেলির জন্ম পরিচয়টা আগে দেখে নিব। ইতালির ফ্লোরেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। 1494 সালে শিক্ষা জীবন শেষ করে তিনি ফ্লোরেন্সের বৈদেশিক সম্পর্ক বিভাগে যোগদান করেন। যে কথা শুরুতে বলছিলাম, ম্যাকিয়াভেলিকে প্লেটো অ্যারিস্টটলের সাথে তুলনা করা যায় কিনা সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার অবদান নিয়ে কোনো বিতর্ক নেই। এবং ম্যাকিয়াভেলি ছিলেন একজন মূলত আমলা, অর্থাৎ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে চাকরি করেছেন, তার অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন এবং তিনি অল্প দিনের মধ্যেই সচিবের পদ লাভ করেন। তিনি ফ্লোরেন্সের বৈদেশিক সম্পর্ক বিভাগে প্রথমে যোগদান করেছিলেন, তারপর খুব অল্প দিনের মধ্যে সচিবের পদ লাভ করেন এবং দীর্ঘদিন সরকারের সাথে জড়িত ছিলেন। কূটনীতিবিদ হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেন, ফলে রাষ্ট্র রাজনীতি সম্পর্কে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ছিলেন একজন বাস্তববাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক। নিজ স্বচক্ষে সরকার এবং সরকারের কার্যাবলী সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানের ভিত্তিতে এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি তার রাষ্ট্র দর্শনকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ম্যাকিয়াভেলি কারাভোগ করেছেন, নির্বাসনে গিয়েছেন এবং 1527 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। ম্যাকিয়াভেলিকে আমরা জাতীয় রাষ্ট্র
এবং ধর্ম নিরপেক্ষতাবাদের প্রবক্তা হিসেবেও আমরা তাকে জানি। ম্যাকিয়াভেলির রচনাবলী। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ আমরা জানি দি প্রিন্স এবং আরেকটি গ্রন্থ দি ডিসকোর্সেস। সেই গ্রন্থগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। তিনি একাধিক গ্রন্থ রচনা করেন, তার মধ্যে দি প্রিন্স, দি ডিসকোর্সেস, দি আর্ট অফ ওয়ার, ফ্লোরেন্টাইন হিস্ট্রি ইত্যাদি। প্রিন্স গ্রন্থটি তিনি কারাগারে বসে 1513 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি শাসকের কর্তব্য, রাষ্ট্রের প্রশাসন, ঐক্য সাধন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। কিভাবে একজন রাজা সফল হতে পারেন, সেজন্য রাজাকে কি নীতি অবলম্বন করতে হবে তা এই গ্রন্থে তিনি উল্লেখ করেন। অর্থাৎ দি প্রিন্স গ্রন্থে মূলত তিনি একজন দুর্দমনীয় বা একজন স্বৈরাচারী রাজা কি কল্পনা করেছেন। দি ডিসকোর্সেস গ্রন্থে তিনি প্রজাতান্ত্রিক সংবিধানের প্রতি তার দুর্বলতা দেখিয়েছেন এবং প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থার কথা আলোচনা করেছেন। 1521 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এর মধ্যে তিনি রাষ্ট্রীয় সরকারের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিভাবে একটি সফল প্রজাতন্ত্র স্থাপন করা যেতে পারে, এই গ্রন্থে তিনি তা আলোচনা করেছেন। এই দুটি গ্রন্থে তার সামগ্রিক রাষ্ট্রচিন্তা প্রতিফলিত হয়েছে। দুটি গ্রন্থের মধ্যে মৌলিক যে পার্থক্যটা সেটা হচ্ছে দি ডিসকোর্সেস গ্রন্থটি তিনি প্রজাতন্ত্রের কথা আলোচনা করেছেন এবং এই প্রজাতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণের স্বাধীনতা থাকবে এবং এই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যে সমাজের জনগণের মধ্যে যুক্তি চেতনা বা জনগণের মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনা রয়েছে, সেখানে এটা প্রতিষ্ঠিত হবে। আবার দি প্রিন্স গ্রন্থের যে কথা তিনি বলেছেন, ম্যাকিয়াভেলি মানব প্রকৃতি সম্পর্কে একেবারেই নেতিবাচক ধারণা পোষণ করতেন এবং সেখানে তিনি বলেছেন যে বহুদা বিভক্ত ইতালিকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি সর্বাত্মক রাষ্ট্র অথবা একজন শাসক তৈরি করতে হবে, যে শাসক বা একজন রাজা তৈরি করতে হবে, যে রাজা অত্যন্ত প্রভাব প্রতিপত্তি নিয়ে তার রাজ্য শাসন করবেন। সেই অর্থে ম্যাকিয়াভেলি দি প্রিন্স গ্রন্থে রাজার করণীয় এবং রাজা কিভাবে শাসন করবেন, দেশ শাসন করবেন, সেই বিষয়গুলি আলোচনা করেছে। এখন আমরা দেখি ম্যাকিয়াভেলিবাদ বলতে আমরা কি বুঝি। ম্যাকিয়াভেলিবাদ, তোমরা সবাই ম্যাকিয়াভেলিবাদ নিয়ে পরীক্ষার প্রশ্ন তোমরা ফেস করবে যে ম্যাকিয়াভেলিবাদ বলতে আসলে কি বোঝায়। ম্যাকিয়াভেলিবাদ বলতে বোঝায় যে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধ্যান ধারণার সূচনা করেছেন, সেটাকে ম্যাকিয়াভেলিবাদ বলে। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসককে প্রয়োজনে দ্বিমুখী নীতি অবলম্বন করতে বলেছেন। শাসক কি হবে? শাসক হবে সিংহের ন্যায় বলবান এবং শৃগালের ন্যায় ধূর্ত। এই যে দ্বিমুখী নীতির কথা তিনি বলেছেন, এই দ্বিমুখী নীতির কথার কারণে তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তিনি যে নতুন একটা চিন্তা চেতনার বিকাশ ঘটিয়েছেন, শাসক কি করতে পারে, শাসক প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে শাসক যত ধরনের ভণ্ডামি, যত ধরনের কপটতা, সততা, প্রতারণা, ধোঁকাবাজি সব আশ্রয় নিতে পারবে এবং এর মধ্যে অন্যায় বা অবিচার বলতে কিছু নেই, বরং সততার আশ্রয় নেওয়াকে তিনি বিচক্ষণতার পরিচায়ক বলে বর্ণনা করেছেন। রাষ্ট্রের প্রয়োজনে সেটা করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনের বাইরে নয়। অর্থাৎ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সমৃদ্ধির জন্য, রাষ্ট্রের ঐক্যের জন্য শাসক প্রয়োজনে নেতিবাচক ভূমিকা পালন করতে পারবেন। তিনি রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে নির্বাসন দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি প্রথম রাষ্ট্রবিজ্ঞানী যিনি রাজনীতি থেকে ধর্মকে টোটালি বিচ্ছিন্ন করে দিয়েছেন। তার মতে রাষ্ট্রের প্রয়োজন সবকিছু ঊর্ধ্বে, এই জন্য শাসককে তিনি সকল ধরনের নীতি নৈতিকতার বাইরে রেখেছেন।
তাই বলা যায় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকের এই দ্বিমুখী নীতি এবং ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে আলাদা করার এই যে নতুন ধারণা, সেই নতুন ধারণাকে বলা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ। তাহলে আমরা মোটামুটি স্পষ্ট বুঝতে পেরেছি যে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকের যে দ্বিমুখী নীতি, অর্থাৎ শাসক যেখানে যেমন সেখানে তেমন আচরণ করবেন, শাসক আইনের ঊর্ধ্বে গিয়ে আচরণ করবেন, দেশ পরিচালনা করবেন, শাসক নিষ্ঠুরতার পরিচয় দিতে পারেন, শাসক মিথ্যা আচরণ নিতে পারেন, সবকিছু রাষ্ট্রের প্রয়োজনে, এবং ধর্ম ও নৈতিকতাকে রাজনীতিকে আলাদা করার যে নতুন একটা ধারণা তিনি দিলেন, সেই ধারণাকে আমরা ম্যাকিয়াভেলিবাদ বলতে পারি। এখন আমরা আলোচনা করবো ম্যাকিয়াভেলি রাষ্ট্র চিন্তা সম্পর্কে, অর্থাৎ ম্যাকিয়াভেলি কি কি বিষয় নিয়ে চিন্তা বা আলোচনা করেছেন, কি কি বিষয় নিয়ে তার মতামত তিনি ব্যক্ত করেছেন। যেমন প্রথমে আমরা মানব প্রকৃতি বলতে পারি, এরপরে শাসকের আচরণ, তারপরে ধর্ম নৈতিকতা, এইসব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই শুধু ম্যাকিয়াভেলি নিয়ে আলোচনা করব, এবং ম্যাকিয়াভেলির এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের সবসময় ম্যাকিয়াভেলি থেকে প্রশ্ন আসবে, এবং ম্যাকিয়াভেলি সম্পর্কে তোমরা ভালো করে জানার চেষ্টা করবে। মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা, মানব প্রকৃতি সম্পর্কে কি বলেছেন ম্যাকিয়াভেলি? আসলে মানব প্রকৃতি সম্পর্কে হতাশাজনক মন্তব্য করেছেন। তার মধ্যে মানুষ খুবই খারাপ, প্রকৃতি খুবই খারাপ, মানুষ অকৃতজ্ঞ, মানুষ প্রতারক, কাপুরুষ, লোভী, সম্পদের জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে, তার নিজের স্বার্থের জন্য সবকিছু করে, সে বোকা মানুষ। ম্যাকিয়াভেলি বলছে মানুষ অত্যন্ত বোকা, মানুষ অন্যের কথা বা অন্যের প্ররোচনায় পরিচিত হয়ে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে। এবং তিনি একথাও বলেছেন যে মানুষ পিতার হত্যাকারীকে সহজে ক্ষমা করতে পারে, কিন্তু প্রত্যেক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না। এটা মারাত্মক কথা, তিনি এই কথা বলেছেন, এবং বাস্তবতাও অনেকটা দেখা যায়। যাই হোক, মানুষ পিতার হত্যাকারীকে সহজে ক্ষমা করতে পারে, অর্থাৎ পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিতে দেওয়া যায়, মানুষ অনেক সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু সম্পত্তি হরণকারী, অর্থাৎ বাবার সম্পত্তি বা নিজের সম্পত্তি হরণকারীকে কখনো সে ক্ষমা করে না। এখানে নিজের স্বার্থের কথাটাই তিনি ফুটিয়ে তুলেছেন। এবার আসি আমরা শাসক সম্পর্কে ম্যাকিয়াভেলি কি ধারণা পোষণ করেন, শাসকের আচরণ, শাসকের নীতি নৈতিকতা, সেই বিষয়ে তিনি কি বলেছেন। শাসক, তিনি ইতালির যে সমকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেই আলোকে তিনি আসলে শাসক সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। ইতালির সেই সময় খুব খারাপ অবস্থা ছিল, অর্থাৎ ইতালিতে রাজ্যে রাজ্যে যুদ্ধ, অনৈক্য, সেই জন্য তিনি চেয়েছেন যে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে জাতীয় রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে, এবং শক্তিশালী শাসন ব্যবস্থায় একজন যুদ্ধমীয় শাসক এই রাষ্ট্রকে পরিচালনা করবে। সেজন্য শাসকের কি কাজ? শাসকের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্র ঐক্য সংহতি বজায় রাখা। এই ঐক্য সংহতি বজায় রাখতে গিয়ে শাসক অনেক ধরনের প্রতারণায় আশ্রয় নিতে পারবেন। রাষ্ট্র অস্তিত্ব প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্র অস্তিত্ব। দেশের জন্য একটা দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার কথা তিনি বলেছেন। তিনি হবেন বলতে শাসক হবেন দক্ষ এবং পারদর্শী, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিবেন। শাসকের কাজ হচ্ছে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করা। শাসক রাষ্ট্রের প্রয়োজনে প্রধান আস্থা নেবেন, এটা আমরা বলেছি। তিনি ধর্মনৈতিকতাকে টোটালি বর্জন করেছেন। প্রয়োজনে পাশবিক ও নিষ্ঠুর হওয়ার কথা বলেছেন। যেখানে আইন প্রযোজ্য হবে না, আইন ব্যর্থ হবে, সেখানে পাশবিক আচরণ করার কথা বলেছেন। সিংহের ন্যায় বলবান হবে, শৃগালের ন্যায় দ্রুত হবেন, এটা আমরা বলেছিলাম। এই হচ্ছে শাসক সম্পর্কে তার মতামত। তার মানে শাসককে তিনি অনেক ক্ষমতা দিয়ে দিয়েছেন, যা ইচ্ছা তা করার অধিকার তিনি দিয়ে দিচ্ছেন। এবং শাসক ওই যে লেবাসদারি হবে, শাসকের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ খুবই ফিটফাট, খুবই টিপটপ হবে, কিন্তু তিনি রাষ্ট্রের প্রয়োজনে তিনি সমস্ত মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয় নিতে পারবেন,
আবার ব্যক্তি জীবনে আবার মেকিয়াভেলি বলছেন শাসক কিন্তু ব্যক্তি জীবনে নীতি নৈতিকতার অধিকারী হবেন। ব্যক্তি জীবনে তিনি ধর্ম চর্চা করবেন, ব্যক্তি জীবনে তিনি ভালো মানুষের আচরণ করবেন, ভালো মানুষ হবেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তিনি দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারবেন। সরকারের শ্রেণী বিভাগ, মেকিয়াভেলি সরকারের শ্রেণী বিভাগে আমরা আসি। তিনি সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে কি আলোচনা করেছেন? তিনি মূলত সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে প্রজাতন্ত্র। আর্থসামাজিক অবস্থার ভিন্নতার উপর নির্ভর করে কোথাও রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন, কোথাও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রজাতন্ত্র দেখি আমরা কি সেখানে কি আছে, শাসিত জনগণ অধিকারে শাসন ক্ষমতা অংশ করে। প্রজাতান্ত্রিক সরকারে শাসিত জনগণ অধিকারে শাসন ক্ষমতা অংশ করতে পারে, তাদের মতামত প্রদান করতে পারে, তাদের স্বাধীনতা রয়েছে। রাজনৈতিক ক্ষমতাটা বিকেন্দ্রীভূত, শুধু সরকারের হাতে নয়, অর্থাৎ রাজার হাতে বা শাসকের হাতে থাকবে না। সরকারের স্থিতিশীলতা সেখানে বেশি থাকবে। সম্পদের বন্টন ব্যবস্থা সাম্য নীতির উপর প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে প্রজাতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য, বা প্রজাতান্ত্রিক সরকারটা এরকম হবে। তারপরে আমরা প্রজাতান্ত্রিক সরকারের আলোচনার পরে আমরা চলে আসি রাজতান্ত্রিক সরকার। রাজতন্ত্র, এটা আসলে মনের প্রাণে তিনি চেয়েছেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। মেকিয়াভেলি রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তো সেখানে আমরা দেখি যে রাজতন্ত্র, সেখানে বলা হচ্ছে বহুধা বিভক্ত ইতালিকে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত করার জন্য তিনি রাজতন্ত্রের কথা বলেছেন। ওই যে সমকালীন যে রাজনৈতিক পরিস্থিতি সেটা বিবেচনা করে তিনি, এটা আমরা জানি প্রত্যেকটা লেখকের লেখনী তার চিন্তাধারার মধ্যে সমকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা গভীরভাবে প্রভাব বিস্তার করে। সেটা মেকিয়াভেলি তার ঊর্ধ্বে নয়। তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, এবং তিনি তার দেশপ্রেমের নমুনা হিসেবে তিনি বলেছিলেন যে, বা তিনি তার মতামত ব্যক্ত করে বলেছিলেন যে বহুধা বিভক্ত ইতালিকে তিনি একটি ঐক্যবদ্ধ একটি শক্তিশালী রাষ্ট্রে দেখতে চান। রাজা হবেন পরাক্রমশালী, এবং এই শক্তিশালী রাষ্ট্র করতে হলে রাজাকে হতে হবে অধিক ক্ষমতার অধিকারী। ওই যে রাজা সবকিছু ঊর্ধ্বে হবেন, রাজা হবেন পরাক্রমশালী, নীতি জ্ঞান বিবর্জিত, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তা বিধান করা একমাত্র স্বেচ্ছাচারী রাজার পক্ষে সম্ভব। এখানে তিনি সুন্দর কথা বলেছেন যে জনগণের সম্পদ জীবনের নিরাপত্তা বিধান করতে হলে স্বেচ্ছাচারী রাজাই লাগবে। রাজার অসম্ভব, রাজার নিরঙ্কুশ ক্ষমতা লাগবে। উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো পন্থা অবলম্বন তিনি করতে পারবেন। এই হচ্ছে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসি ধর্ম, নৈতিকতা, রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা। এটা তোমাদের প্রশ্নে থাকে অনেক সময় যে মেকিয়াভেলি ধর্ম, নৈতিকতা, রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো। এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধর্ম, নৈতিকতা, রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা অন্যতম প্রধান উপযোগ্য বিষয়। তিনি প্রথম ধর্ম নৈতিকতাকে রাজনীতিকে সম্পূর্ণ আলাদা করেছেন এবং ধর্ম নৈতিকতাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনেছেন। এবং তিনি সর্বপ্রথম ধর্মকে, নৈতিকতাকে রাজনীতিকে পৃথক করেছেন। এবং এর পূর্বে মার্সিলিও পাদুয়া তিনিও চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে আমরা দেখি যে মেকিয়াভেলি এটাতে সম্পূর্ণভাবে সফল হয়েছেন। এবং মেকিয়াভেলির এই মতবাদের কারণেই কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তা, আধুনিক যুগে আমরা দেখি যে শাসন ব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করে বিবেচনা করা হচ্ছে। মেকিয়াভেলির এরূপ রাষ্ট্রদর্শনের প্রধান কারণ ছিল কি? তার নিজ জাতি ইতালির ঐক্য ও সংহতি সাধন। এই কথা আমরা আগেও বলছি, ইতালির ঐক্য ও সংহতি সাধন করার জন্য তিনি মূলত এরকম রাষ্ট্রদর্শন দিয়েছেন। নানা সমস্যা জর্জরিত ইতালিকে রক্ষা করতে হলে ধর্ম, আদর্শ, নৈতিকতা ইত্যাদি বিষয়গুলোকে রাষ্ট্রীয় জীবন থেকে, রাজনীতি থেকে বাদ দিতে হবে। অর্থাৎ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, রাষ্ট্রের স্থিতিশীলতার দরকার আছে, রাষ্ট্রের উন্নতির প্রয়োজন আছে, রাষ্ট্রের সুদৃঢ়করণ দরকার আছে, রাষ্ট্রের ঐক্য সংহতি বজায় রাখার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হবে, সরকারকে, রাজাকে অনেক কাজ করতে হবে। সেখানে ধর্ম এবং নৈতিকতা নিয়ে বসে থাকলে হবে না। ধর্ম থাকবে ব্যক্তিগত জীবনে, ধর্ম, আদর্শ, নৈতিকতা বিষয়গুলোকে রাষ্ট্র জীবন থেকে তিনি বাদ দিতে বলেছেন এবং ব্যক্তিগত পর্যায়ে সীমিত রাখতে বলেছেন। শাসক এসব বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত করে রাষ্ট্রের ঐক্য, সংহতি, অগ্রগতির জন্য কাজ করবেন। এই সমস্ত বৈশিষ্ট্য শাসকের কাছে থাকবে না শাসক হিসেবে, কিন্তু ব্যক্তি হিসেবে, তার মধ্যে ব্যক্তি হিসেবে শাসকের মধ্যে আবার নীতি নৈতিকতা থাকবে বলে তিনি বলেছেন। মেকিয়াভেলি ধর্ম ও নৈতিকতা থেকে রাজনীতিকে পৃথক করার পাশাপাশি
পৃথক করার কারণ হচ্ছে 16 শতাব্দীর সূচনা লগ্নে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালিতে বুর্জোয়া শক্তি আপন প্রভাব বিস্তার করতে শুরু করে। মেকিয়াভেলি বুর্জোয়া মনোভাবাপন্ন ছিলেন, তাই তিনি জনগণের সম্পত্তি জীবন রক্ষার জন্য শক্তিশালী শাসকের প্রয়োজনীয়তা অনুভব করেন। কিন্তু শাসক যদি ধর্মনৈতিকতাকে নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে জনস্বার্থ প্রচন্ডভাবে বিঘ্নিত হবে বলে মেকিয়াভেলি মনে করেন। এখানে একটা বিষয় হচ্ছে যে তিনি কেন ধর্মনৈতিকতা থেকে রাজনীতিকে পৃথক করার কথা বলেছেন। একটা হচ্ছে যে ইতালির ঐক্য সংহতি সাধনের জন্য, আর একটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যে মানুষের জনগণের সম্পত্তি জীবন রক্ষার জন্য বা যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই পুঁজিবাদী ব্যবস্থায় জনগণের সম্পত্তি বা জীবন রক্ষা খুবই মানে প্রয়োজনীয় বিষয়। সেখানে শাসক যদি ধর্মনৈতিকতা নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে জনস্বার্থ সে সঠিকভাবে রক্ষা করতে পারবে না, জনগণ নিরাপত্তা দিতে পারবে না, জনগণের সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হবে সে। সেজন্য ধর্মনৈতিকতাকে তিনি রাজনীতিকে পৃথক করতে বলেছেন। মেকিয়াভেলি রাজনীতিকে কেবল শক্তির রাজনীতি দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন, আর এই শক্তির রাজনীতিতে ধর্ম, নীতি ও আদর্শের কোনো স্থান নেই। মেকিয়াভেলি শুধু শক্তির রাজনীতির কথা বলেছেন, কারণ হচ্ছে ওই যে শাসককে রাষ্ট্রের প্রয়োজনে সবকিছু করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে প্রতারণার ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকে সংহতি সাধন করতে হবে, এবং সেজন্য তিনি শক্তি প্রয়োগের কথা বলেছেন। অনেক ক্ষেত্রে আইনের যদি ব্যর্থতা থাকে, আইন দিয়ে যদি কাজ না হয়, আইন যদি বাস্তবায়ন করা সম্ভব না হয়, তখন সেখানে তিনি বল প্রয়োগের কথা বলেছেন, পাশবিক শক্তির কথা বলেছেন, নিষ্ঠুর আচরণের কথা তিনি বলেছেন। এই জন্য শক্তির রাজনীতির কথা বলা হচ্ছে, এবং মেকিয়াভেলিকে শক্তির জনকও বলা হয়ে থাকে। মেকিয়াভেলি মনে করেন দেশের জন্য প্রয়োজন দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। একটা দক্ষ প্রশাসন ব্যবস্থা যদি গড়ে তোলা না যায়, তাহলে রাষ্ট্রের ঐক্য সংহতি সাধন সম্ভব না। এবং মেকিয়াভেলি এই কথা এই জন্য বলেছেন, মেকিয়াভেলি নিজেও কিন্তু একজন সচিব ছিলেন, একজন আমলা ছিলেন, এবং প্রশাসনে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, এবং দক্ষতার সহিত কাজ করার কারণে তার যথেষ্ট খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়েছিল, এবং তৎকালীন রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় তার যথেষ্ট দাপট বা প্রভাব ছিল। সেজন্য শাসককে দক্ষ পারদর্শী হতে হবে। দক্ষতা পারদর্শী অর্জনের ক্ষেত্রে ধর্মনৈতিকতার কোনো অবদান নেই, বা ধর্মনৈতিকতার এখানে কোনো সংমিশ্রণ বা সংযোগ নেই। মেকিয়াভেলির মতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা, সম্পত্তি রক্ষা করা, রাষ্ট্রের সংহতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা এবং রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব একমাত্র শাসককে পালন করতে হবে। এই কাজ সম্পন্ন করার জন্য শাসক দুটি পথ অবলম্বন করতে পারেন। এর একটি হচ্ছে আইন, এবং অন্যটি হচ্ছে পাশবিক শক্তি। আমরা একটু আগে বলেছিলাম যে আইনে যদি সম্ভব না হয় বা আইন যদি ব্যর্থ হয়, তাহলে পাশবিক শক্তি প্রয়োগ করতে হবে। এবং তিনি একথা বলতে যাচ্ছেন যে শাসকের কাজ সম্পন্ন করার জন্য দুটি পথ অবলম্বন করতে হবে শাসককে, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে পাশবিক শক্তি। আইনানুগভাবে যদি শাসকের উদ্দেশ্য সফল না হয়, সেক্ষেত্রে অবশ্যই শাসককে পাশবিক শক্তি প্রয়োগ করতে হবে। নির্ভীকভাবে আইনকে পদ্ধতি দিতে হবে। আইনকে পদ্ধতি করা যাবে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে, অর্থাৎ আইনকে তোয়াক্কা করা না করলেও চলবে। শাসক হিসেবে, শাসক যিনি দেশ চালাবেন, রাজা, তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন, আইনকে পদ্ধতি করবেন, আইনকে তোয়াক্কা করবেন না, নিজে প্রয়োজনে নতুন আইন তৈরি করবেন, এবং অথবা আইনকে বাদ দিয়ে তিনি তার ইচ্ছা মতো দেশ শাসন করতে পারবেন। দুষ্ট মানুষদের দমন করার জন্য শাসকের ছলনানিষ্ঠতা আস্থা নিতে হবে। তার মধ্যে prince must know how to use both natures, and that the one without the other is not durable. তারপর শাসক কি করতে হবে শাসক নিজেই জানেন। both natures, দুইটা, এই যে দুইটা কথা বলা হচ্ছে, দুইটা পদ অবলম্বন করবেন, যে কোনটা বেটার হবে সেটা তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, সে নিজেই বুঝতে পারেন। মেকিয়াভেলি রাষ্ট্রের অস্তিত্ব জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি ধর্মনৈতিকতা থেকে রাষ্ট্রীয় রাজনীতিতে অপপ্রয়োগ বা অপ্রয়োজনীয় মনে করেছেন, ক্ষতিকর মনে করেছেন। তিনি ধর্মনৈতিকতাকে রাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে করেছেন। এটা কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। ধর্ম অনর্থক রাজনীতিকে প্রভাবিত করে। ওই যে মধ্যযুগের যে অবস্থা ছিল, মধ্যযুগের যে ভয়াবহ অবস্থা ছিল, পোপতন্ত্র যে চালু হয়েছিল, গির্জার যে প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিল, গির্জার যে বিলাসিতা, সম্পত্তির ভোগ বিলাসিতা লুপ্ত ছিল, সেই প্রেক্ষাপটে রাজনীতি স্থবির ছিল, অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ ছিল, যার কারণে মেকিয়াভেলি এই ধরনের রাষ্ট্রচিন্তা বা এই ধরনের মতামত ব্যক্ত করেছেন যে ধর্মই মানুষকে মধ্যযুগে আবদ্ধ করে রেখেছিল। কুসংস্কার, ধর্মের কুসংস্কার,
এবং ধর্মের অন্ধবিশ্বাস মানুষকে আবদ্ধ করে রেখেছিল। মানুষকে আলোর পথ দেখাতে পারে নাই ধর্ম, বরঞ্চ ধর্ম বা ধর্মযাজক বা গির্জার প্রধান মানুষকে ধর্মের ভয় দেখিয়ে ব্যবহার করেছে, শোষণ করেছে। মেকিয়াভেলির মতে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে ন্যায়, অন্যায়, ধর্ম, অধর্ম বিচারের কোনো অবকাশ থাকে না। অর্থাৎ রাষ্ট্রের যদি কোনো হুমকি আসে, রাষ্ট্রের নিরাপত্তার যদি কোনো সমস্যা হয়, নিরাপত্তার যদি হুমকি আসে, তাহলে ন্যায় অন্যায় এখানে কোনো প্রশ্নই আসে না। ন্যায় অন্যায় বিচার করার সুযোগ সময় নাই। শাসক রাষ্ট্রের প্রয়োজনে কঠোর হবেন, নির্মম হবেন, বেআইনি এবং অন্যায়ের পথে অগ্রসর হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু তার অর্থ এই নয় তিনি ব্যক্তিগত জীবন ও নৈতিকতা বিবর্জিত হবেন। এই কথাটা এখানে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমরা আগে একটু আলোচনা করেছিলাম যে শাসক রাষ্ট্রের প্রয়োজনে সবকিছু করবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি নৈতিকতা বিবর্জিত হবেন না, ব্যক্তিগত নৈতিকতা বজায় রাখবেন। মেকিয়াভেলি শাসক হিসেবে রাজার নৈতিকতা এবং ব্যক্তি হিসেবে শাসকের নৈতিকতার মধ্যে পার্থক্য রচনা করেছেন। পরে আমরা দেখিনি রাষ্ট্রচিন্তায় এতক্ষণ আমরা ধর্ম নৈতিকতা সম্পর্কে আলোচনা করলাম, এবং ধর্ম নৈতিকতা থেকে আলোচনা করে আমরা যেটা বুঝতে পারলাম যে রাজনীতিকে তিনি ধর্মকে টোটালি বাদ দিয়েছেন, ধর্মের কোনো প্রয়োজন নেই বলেছেন, ধর্ম অনর্থক, ধর্মের কারণে রাজনীতি প্রভাবিত হয়, ধর্মের কারণে রাজনীতির বাধাগ্রস্ত হয়, শাসক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় প্রভাব যদি থাকে তাহলে তিনি বাধাগ্রস্ত হবেন, তিনি সঠিকভাবে শাসন পরিচালনা করতে পারবেন না, রাষ্ট্র ঐক্য সংহতি বজায় রাখতে পারবেন না, রাষ্ট্রের মানুষের নাগরিকের জীবন ও সম্পত্তির নিশ্চয়তা বিধান তার প্রধান কর্তব্য, এবং সেই কর্তব্য তিনি সঠিকভাবে পালন করতে হলে ধর্ম নৈতিকতাকে রাজনীতিকে টোটালি বাদ দিতে হবে। রাষ্ট্রনীতির অবদান, আমরা জানি যে রাষ্ট্রচিন্তার অবদান, অনেক অবদান রয়েছে, এবং এই অবদানের কারণেই আজকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বা আধুনিক রাষ্ট্র চিন্তার ব্যাপক প্রসার লাভ করেছে। পৃথিবীর আজকের রাষ্ট্রগুলি তাদের সরকার ব্যবস্থায় মেকিয়াভেলির যে মতবাদ সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এবং সেই অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। এটা আমরা ধরে নিতে পারি, বলতে পারি, এবং এই ধরনের উদাহরণ কিন্তু বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে। রাষ্ট্রনীতি মেকিয়াভেলির অবদান কি হতে পারে? অনেক অবদান আমরা দেখি। প্রথমেই দেখি আমরা জাতীয় রাষ্ট্রের প্রবক্তা তিনি। মেকিয়াভেলি কিন্তু প্রথম জাতীয় রাষ্ট্রের কথা বলেছেন। সেই ধারণা সরি, আমাদের কানেকশন একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেজন্য আমরা আমাদের আলোচনা একটু ব্যাঘাত ঘটেছে। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করছি। আমরা ছিলাম মেকিয়াভেলির রাষ্ট্র চিন্তা অবদান, মেকিয়াভেলির অবদান ছিলাম, সেইখানে আমরা আলোচনায় ছিলাম। আমরা সেখানে আবার চলে যাচ্ছি। প্রথমে আমরা বলছিলাম যে জাতীয় রাষ্ট্রের প্রবক্তা মেকিয়াভেলি, এবং তার পূর্বে অন্য কোনো দার্শনিক রাষ্ট্রকে জনসম্মুখে এমন স্পষ্টভাবে জড়ভাবে তুলে ধরতে পারেননি। তিনি বলেন একমাত্র জাতীয় রাষ্ট্রে জনগণের সকল আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। 2 নম্বরে আমরা দেখি যে ধর্ম নিরপেক্ষতার জনক, নিঃসন্দেহে ধর্ম নিরপেক্ষতার কথা তিনি বলেছেন, ধর্ম থেকে আলাদা করেছেন। এবং ম্যাকিয়াভেলির এই যে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধারণা, সেই ধারণার প্রেক্ষিতে আজকের বিশ্ব কিন্তু বলা যায় যে ধর্ম নিরপেক্ষ চিন্তা চেতনায় পরিচালিত হচ্ছে। দার্শনিক এলেনের মধ্যে ম্যাকিয়াভেলির রাষ্ট্র সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্র শাসনের ক্ষেত্রে ধর্মের কোনো প্রাসঙ্গিকতাই নেই। It is isolated from morality and religion. অর্থাৎ রাষ্ট্র মরালিটি এবং রিলিজিয়ন থেকে টোটালি দূরে থাকবে, আইসোলেটেড থাকবে, আলাদা থাকবে। সার্বভৌমত্বের ধারণা, মেকিয়াভেলি রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা তিনি দিয়েছেন, এবং সেই সার্বভৌমত্বের ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং রাষ্ট্রের জীবনের জন্য লক্ষ্য, রাষ্ট্র কোনো শক্তির অধীস্থ হতে পারে না, রাষ্ট্রীয় সর্বসর্বা, এই ধারণাগুলি তিনি দিয়েছেন, এবং মেকিয়াভেলি রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন। এবং সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের মূল উপাদান বা গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌম ক্ষমতা যদি রাষ্ট্রের না থাকে, রাষ্ট্রের সরকারের যদি না থাকে, তাহলে সেই রাষ্ট্র কখনোই একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারবে না। রাষ্ট্রের সঙ্গে বিজ্ঞানসম্মত আলোচনা মেকিয়াভেলি করেছেন। সমগ্র মধ্যযুগ যে রাষ্ট্রকে যে কল্পনা করা হতো, এটা প্রাকৃতিক প্রতিষ্ঠান, ঐশ্বরিক আইন দিয়ে চলবে,
প্রাকৃতিক আইন দিয়ে চলবে, রাজা ঈশ্বরের নিকট দায়ী থাকবে, এই ধরনের চিন্তা চেতনা ধারণা থেকে টোটালি মেকিয়াভেলি রাষ্ট্র চিন্তাকে বের করে নিয়ে এসেছেন এবং তিনি ঘোষণা করেছেন রাষ্ট্র হলো একমাত্র মানবিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পরিচালিত হবে মানুষের সৃষ্ট আইন দ্বারা, কোনো আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না। মানুষের সৃষ্ট আইন, পার্লামেন্টারি ব্যবস্থায়, সংসদীয় ব্যবস্থায় অথবা রাজা রাজা কর্তৃক প্রণীত আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। 5 নম্বরে আমরা দেখি রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখা। রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখার কথা আমরা আগেও বলেছি, রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে সমৃদ্ধি উন্নয়নের জন্য এবং শাসকের একমাত্র কাজ হচ্ছে যে কোনো উপায়ে রাষ্ট্রকে সকল দিক হতে শক্তিশালী করে তুলতে হবে। শাসকের চরিত্র সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, শাসকের কৌশল নিতে হবে, যেখানে যেমন সেখানে তেমন হতে হবে, আইন যেখানে ব্যর্থ হয়ে পাশে করবেন, এটা আমরা বলেছি। দি কিং শুড কম্বাইন দি কোয়ালিটিস অফ এ ফক্স এন্ড এ লায়ন, সিংহের মতো বলবান, শক্তিশালী এবং শ্রীগালের মতো ধরতে হবেন, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে তাকে এটা করতে হবে। মানব চরিত্র বিশ্লেষণ, তিনি মানব চরিত্র বিশ্লেষণ করেছেন অত্যন্ত হতাশাজনক ভাবে। মানুষের নেতিবাচক দিকগুলি তিনি দেখেছেন, মানুষকে অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর বলেছেন। ভালো দিক তিনি আসলে দেখতে পাননি মানুষের মধ্যে। সরকারি শ্রেণী বিভাগ, মেকিয়াভেলি সরকারি শ্রেণী বিভাগের কথা বলেছেন এবং আমরা জানি যে সরকারি শ্রেণী বিভাগে আমরা আলোচনা করেছি এর আগে যে তিনি রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন, দি প্রিন্সটন প্রজাতন্ত্র সম্পর্কে ডিসকোর্সেস গ্রন্থে আলোচনা করেছেন, এটা আমরা বিশেষ আলোচনা করেছি এর পূর্বে। আধুনিক কূটনীতির জনক বলা হয় মেকিয়াভেলিকে। কেন বলা হয়? কারণ কূটনীতিতে অনেক ধরনের কৌশল রয়েছে, বুদ্ধির খেলা রয়েছে এবং সেখানে সঠিক লক্ষ্য অর্জনের জন্য কোন পন্থা অবলম্বন করতে হবে, কোন পন্থা উৎকৃষ্ট হবে, সেটা কূটনীতিকরাই ভালো জানেন এবং এটা রাষ্ট্রীয় কূটনীতিকরা রাষ্ট্রের আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিতে যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা পালন করেন। সঠিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পন্থাই উৎকৃষ্ট, তার এই বক্তব্য আধুনিক কূটনীতির মূল ভিত্তি। যে কোনো পন্থা বলতে রাষ্ট্রের প্রয়োজনে সরকার যারা পরিচালনা করবেন বা রাজা যে কোনো পন্থা অবলম্বন করবেন। শক্তি রাজনীতির জনক মেকিয়াভেলির শক্তি রাজনীতির জনক, এটা বলেছিলাম। শক্তি রাজনীতির মধ্যে ধর্ম, নীতি ও আদর্শের কোনো স্থান নেই। শাসক নিজের রাষ্ট্রের শক্তির বৃদ্ধির জন্য যা প্রয়োজন তাই করবে। বাস্তববাদী দার্শনিক, মেকিয়াভেলি বাস্তববাদী দার্শনিক ছিলেন, অভিজ্ঞতাবাদী ছিলেন। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র রাজনীতির বিভিন্ন বিষয়াবলী শাসককে পর্যবেক্ষণ করেছেন এবং তা অকপটে স্বীকার করেছেন, অকপটে প্রকাশ করেছেন, অকপটে তিনি তার চিন্তা ধারণ করেছেন এবং অধ্যাপক এটেল তাই বলেছেন, মেকিয়াভেলি রাজনৈতিক তত্ত্বকে বাস্তবতার সংস্পর্শে নিয়ে এসেছেন। জাতীয় সেনাবাহিনী গঠন, মেকিয়াভেলি এটা বলেছেন যে তৎকালীন সময়ে ইতালিতে বা অন্যান্য জায়গা, অন্যান্য রাষ্ট্রে ভাড়াটিয়া সৈন্যবাহিনী ছিল, অর্থাৎ এক অঞ্চলে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সেনাবাহিনী গিয়ে সহযোগিতা করত। কিন্তু তিনি বলেছেন যে না, রাষ্ট্রকে নিরাপত্তার জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, রাষ্ট্রের ঐক্য ও সংহতির জন্য একটি জাতীয় শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে এবং সেজন্য তিনি ইতালি থেকে ভাড়াটিয়া সৈন্যবাহিনী বিতাড়িত করে ফ্রান্স ও স্পেনের মতো শক্তিশালী সেনাবাহিনী গঠন করার একটা পরামর্শ দিয়েছিলেন। আমরা মোটামুটি খুব সংক্ষিপ্ত আকারে মেকিয়াভেলির রাষ্ট্রনীতি অবদানটা আলোচনা করলাম। এখন আমরা সমালোচনা আসবো। মেকিয়াভেলির কিছু সমালোচনা আছে, যেমন নৈতিকতা বিবর্জিত। তিনি নৈতিকতা বিবর্জিত কথা বলেছেন, ওই যে যখন যা তখন তা করা যাবে, এই ধরনের কথাগুলি বলেছেন। সিংহের মতো শক্তিশালী থেকে দ্রুত, এই ধরনের কথা বলার কারণে এটা আমরা বলবো যে এখানে নৈতিকতা বিবর্জিত হয়েছে, যেটা নৈতিকভাবে যেটা রং বা নৈতিকভাবে যেটা অন্যায়, সেটাকে আসলে রাজনৈতিকভাবে এটাকে সঠিক বলা যায় না। লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উৎসের এটাও খুবই সমালোচনা করা হয়েছে। এই বিষয়টা ধর্মকে বিচ্ছিন্নকরণ করেছেন, এটা একেবারেই সত্য কথা। সর্বাত্মকবাদী রাষ্ট্রের ধারণা দিয়েছেন তিনি শাসককে এত ক্ষমতা দিয়েছেন, শাসককে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে সর্বাত্মকবাদী রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। স্ববিরোধী মেকিয়াভেলির রাষ্ট্রনীতির স্ববিরোধী দেখা যায়। একদিকে তিনি শাসককে বলেছেন শক্তিশালী, স্বেচ্ছাচারী, সর্বশক্তি দেখতে চেয়েছেন, অপরদিকে প্রজাতন্ত্রের গুণকীর্তন করেছেন। তার যে ডিসকোর্সেস প্রজাতন্ত্রের কথা বলেছেন। মানব চরিত্রের ভুল বিশ্লেষণ করেছেন, মানুষের খারাপ দিকটাই দেখেছেন, ভালো দিকটা দেখেননি। সংকীর্ণ চিন্তাধারা, তার চিন্তাধারার মধ্যে সংকীর্ণতা ছিল। তিনি শক্তি রাজনীতির কথা বলেছেন, তিনি শাসককে মিথ্যা রাজনীতি বলেছেন, ধর্ম রণনীতি ছাড়া
রাজনীতি ছাড়া আসলে তা অন্যান্য বিষয়গুলিকে তিনি উপেক্ষা করেছেন এবং রাষ্ট্রের রাজনীতি রাষ্ট্রদর্শনের অনেক বিষয়ে তিনি আলোচনা করেননি বা আলোচনা থেকে বিরত ছিলেন। অপরাধকে উদ্বুদ্ধ করেছেন ম্যাকিয়াভেলি যে শাসকের যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে অপরাধ খুন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বা সম্ভাবনা রয়েছে। সেজন্য তাকে বলা হয় তিনি অপরাধকে উদ্বুদ্ধকরণ করেছেন, শাসক শ্রেণীর সমস্ত কাজের বৈধতা দিয়ে তিনি অবরুদ্ধ করেন, শাসক শ্রেণীর সমস্ত বৈধতা তিনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেকের মতো। অথবা আমরা বলবো যে শাসক শ্রেণী যেভাবে ইচ্ছা সেভাবে দেশকে চালনা করবে, জনগণকে চালনা করবে। অর্থাৎ শাসক হচ্ছে রাজা আর বাকি সবাই হচ্ছে প্রজা, অর্থাৎ তার ভৃত্য। সেই হিসেবে তিনি শাসককে সেইভাবেই দেখেছেন এবং সেই ক্ষমতা দিয়েছেন। মোটামুটি আমরা মেকিয়াভেলি সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ক্লাস থেকে কিছুটা উপকৃত হবে তোমরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, এতে করে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে সংশ্লিষ্ট করেছে, সেজন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকের মতো আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং এই বলেই আজকে আমার ক্লাস শেষ করছি।